দেখো জেনেটিক্সটা যদিও আমরা মেন্ডেল থেকে স্টার্ট করি, কিন্তু মেন্ডেলের আগেও প্রি মেন্ডেল জেনেটিক্স অনেকেই দিয়েছেন। মানে প্রি মেন্ডেল জেনেটিক্সে অনেকে অনেক রকম নিজের চিন্তা ভাবনা থিসিস দিয়েছেন। তো যদিও মেন্ডেল এর আগের চিন্তা ভাবনাগুলো ছিল খুবই, মানে কী বলে, বকবাস। তাই আমরা জেনেটিক্সকে তিনটা টার্মে ভাগ করে নেব। এক হচ্ছে ট্রান্সমিশন, জেনেটিক, আর তারপর হচ্ছে মোলার জেনেটিক, সরি মলিকুলার জেনেটিক্স, আর একটা হচ্ছে পপুলেশন জেনেটিক্স। দেখো ট্রান্সমিশন জেনেটিক্সের মধ্যে কী আসে প্রি মেন্ডেলিয়ান জেনেটিক্স, মেন্ডেলিয়ান জেনেটিক্স, আর আছে পোস্ট মেন্ডেলিয়ান জেনেটিক্স। কী হলো? প্রি মেন্ডেলিয়ান জেনেটিক্স, পোস্ট মেন্ডেলিয়ান জেনেটিক্স আর মেন্ডেলিয়ান জেনেটিক্স। প্রি মেন্ডেলিয়ান জেনেটিক্সে তো সবাই মানে খুবই বিশাল বকচুদি করে গেছে। যাই হোক, মেন্ডেলিয়ান জেনেটিক্সকে আরেকটা টার্ম বলা হয় কি, কোয়ালিটিভ জেনেটিক্স। কোয়ালিটেটিভ জেনেটিক্স। দেখো এটাকে কোয়ালিটিভ ছাড়াও আরেকটা বলা হয় তোমার পার্টিকুলেট জেনেটিক্স, और আরেকটা বলা হয় ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। দেখো এখানে একটা কোশ্চেন আছে যে কোয়ালিটিভ জেনেটিক্সটা কী। কোয়ালিটিভ জেনেটিক্সটা কী জিনিস? দেখো কোয়ালিটিভ জেনেটিক্সটা কিছুই নয়, যে কোয়ালিটিভ জেনেটিক্স হচ্ছে সেই জেনেটিক্স যেটা মানে তোমার কোনো মেজারমেন্ট করার জন্য কোনো মানে তোমার টুল, ধরো যেমন টুলের প্রয়োজন নেই। যেমন ধরতে পারো যে মেন্ডেল যেগুলো নিয়েছিলেন, যে মোটর গাছ, পিটরি, এটা এখানে কী ছিল, হয় সব লম্বা, না হয় সব তোমার ছোটো, নাকি? এখানে তোমার মেজার করার জন্য কোনো স্কেলের প্রয়োজন আছে কি? এখানে হয় তোমার সবচেয়ে লম্বা হবে বা সবচেয়ে ছোটো হবে, যেটা তুমি দেখিয়ে বলে দিতে পারবে। এগুলো এরকম নয় হিউম্যানে যেমন হাইট হয় ধরো, সেরকম না যে কারো ধরো 5 ফুট 2, কেউ 5 ফুট 3, কেউ 5 ফুট 6-7 ফুট, এরকম তো নয়। এখানে কি হয়, এখানে তুমি বলবে হয় এটা লম্বা, না এটা ছোট। এটাই হচ্ছে কোয়ালিটিভ জেনেটিক্স, যেখানে তোমার কোয়ালিটির উপর বেস করে হয়, কোনো স্কেলের প্রয়োজন হয় না। এবার দেখো এখানে কী আছে, পার্টিকুলার জেনেটিক্স অ্যান্ড ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। এগুলোর ব্যাপারে আমি একটু পরেই বলছি, কারণ আমরা এটা মেন্ডেলিয়ান জেনেটিক্সটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু মলিকুলার জেনেটিক্সটা বলে দিই। এই যে মলিকুলার জেনেটিক্সে আমরা কি স্টাডি করি, যে মলিকুলার লেভেলে যেটা আমরা করি, মলিকুলার লেভেলে স্টাডি করব। মলিকুলার লেভেলে স্টাডি যেমন তোমার জিনের মলিকুলার লেভেলে, যেমন ডিএনএ রেপ্লিকেশন, আরএনএ ট্রান্সলেশন, এক্সেট্রা। আর পপুলেশন জেনেটিক্স কী করে, পপুলেশন লেভেলে জেনেটিক্সটা যেগুলো, যেমন হার্ডি উইনবার্গ আমরা এটা পড়ি নাকি, সেটা তো এগুলো একের পর এক পড়বো, পরে করে হার্ডি উইনবার্গও পড়বো, সব পড়বো। তো এখন আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে প্রি মেন্ডেলিয়ান জেনেটিক্স। তো প্রি মেন্ডেলিয়ান জেনেটিক্সটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও মাঝে মধ্যে আসে, যেমন পিথাগোরাস দিয়েছিল মোয়েস্ট ভেপার থিওরি। এখানে কি ছিল ভেপার থিওরিতে কী ছিল, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন গ্রিক দার্শনিক মানে ফিলোসফার, কে পিথাগোরাস। গ্রিক ফিলোসফার পিথাগোরাস এই
যে থিওরিটা দিয়েছিলেন। আরও বাদবাকি থিওরিগুলো আমরা একবার করে লিখে নিই, তারপর না হয় বাদবাকিগুলো ইয়ে করবো, এক একটাই আলোচনা করবো। যেমন রিপ্রোডাক্টিভ ব্লাড থিওরি। প্রি ব্লাড থিওরিটাকে দিয়েছেন অ্যারিস্টটল। এরকম আরও অনেক দিয়েছেন। পরে যতগুলো ধরাচ্ছে আমি লিখছি, বাদবাকিগুলো পরে ইয়ে করবো। যেমন প্রি ফরমেশন থিওরি, এটা দিয়েছে সুইটন সামার্ট। তারপর পার্টিকুলেট থিওরি, এটাকে দিয়েছে মার্পিউ ক্যারিস। তারপর দিয়েছে প্যানজিয়াস জেনেসিস থিওরি, এটা দিয়েছে ডারউইন। বারবাকিগুলো পরে একবারে আলোচনা করছি, আর বারবার করতে না। প্রি মেন্ডেলিয়ান থিওরি থেকে গেছিল এক দুটো থিওরি একবারই আলোচনা করছি, যেটা আগের বারে দিয়েছিলাম। ভেপার ফ্লুইড থিওরি, এই থিওরিটা দিয়েছিলাম তোমার কে গ্রিক দার্শনিক পিথাগোরাস নাকি রাস। আর কোথা ছিলেন গ্রিকে। পিথাগোরাস কি বলছিলেন, ভেপার ফ্লুইড থিওরি। এনার মধ্যে যে বডির প্রত্যেকটা পার্ট থেকে মানে ভেপার, মানে ওই কী বললাম তোমার বাষ্প তৈরি হয় এবং সেগুলো এক জায়গায় জড়ো হয়ে একটা নতুন অর্গানিজম মানে বডিতে তৈরি হয়। যাই হোক লিখে দিয়েছি, ইজ অর্গান অফ বডি প্রডিউস moist vapor when they produce new organism যখন তাদের নতুন কোনো অর্গানিজম তৈরি করার প্রয়োজন হয় তখন তারা কী করে এই পেপারগুলো দিয়ে অর্গানিজমটা তৈরি করে। তারপর হচ্ছে রিপ্রোডাক্টিভ ব্লাড থিওরি, তোমাদের বইয়ে আছে। এই রিপ্রোডাক্টিভ ব্লাড থিওরিটাকে দিয়েছে অ্যারিস্টটল। লিখে দিই অ্যারিস্টটল। এনার মধ্যে কী ছিল, এনার মধ্যে শুধু ছিল যে মানে মেল ডমিনেন্ট, যে মেলদের ব্লাডটা পিউরিফাইড হয় আর ফিমেলদের ব্লাডটা ইনপিউরিফাইড হয়, আর তার থেকে মানে পিউরিফাইড ব্লাড দিয়ে ইনপিউরিফাইড ব্লাডে মিটে তোমার কী হয় না বাচ্চা হয়। এটা বলছে মেল প্রডিউস হাইলি পিউরিফাইড। অ্যাকচুয়ালি কারো কোনো কিছু ধারণা ছিল না সেটা, তো ধারণা করাটা কষ্টকর। কল্ড অ্যাজ রিপ্রোডাক্টিভ ব্লাড। অ্যাকচুয়ালি এখানে সিমেন্টটাকেই করে দিয়েছে, সো প্রডিউস যা দেখবে তাই বলবে রিপ্রোডাক্টিভ ব্লাড বাট দ্যাট ইজ নন পিউরিফাইড অ্যান্ড ইনার্ট। যে ফিমেলও প্রডিউস করে বাট সেটা হচ্ছে তোমার নন পিউরিফাইড ইনার্ট। তারপর কী হচ্ছে ইনার্ট ফ্লুইড লাইফ is given by vitalizing fluid is semen। মানে যে সিমেন্টটাকে অ্যাকচুয়ালি তোমার কী করেছে ইয়াতে চালিয়ে দিয়েছে থিওরিতে, যে হ্যাঁ সিমেন্টটাকে ব্লাড করে বলে চালিয়ে দিয়েছে, অন্য কিছু না। আর এর কনক্লুশন কী দাঁড়াচ্ছে, ফাদার গিভ মোশন টু নিউ লাইফ, মানে বাবা একটা নতুন লাইফ দেয়। 3 নম্বরটা কী ছিল, প্রি ফরমেশন থিওরি। এই থিওরিটা কে দিয়েছিল, শেমার্ড নাকি SWA DA শেমার্ডম। এই কী বলেছে না, অবশ্যই এই জিনিসটাকে আফটার ডিসকভারি অফ এগেন স্পার্ম কী বলেছিল, বলেছিলাম যে একটা ছোটো মানুষ অলরেডি স্পার্ম আর ওভামে প্রেজেন্ট আছে, তাদের মিলনে একটা বেবি তৈরি। লিটিল ম্যান যেটা বলছে হোমেনকিউলাস অলরেডি প্রেজেন্ট
at the tip of sperm and ovum। যদি কোথাও এরকম ছবি পাও যে স্পার্মের টিপে একটা বেবি আছে, তাহলে জানবে যেটা প্রি ফর্মেশন থিওরি, যেটা সোমাটাম দ্বারা দেওয়া হয়েছিল। বলেছিল যে অলরেডি বাচ্চাটা কি স্পার্মের টিপে আছে। তো তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, এগ আর স্পার্ম এটা কে আবিষ্কার করেছিল বলতে পারো? এটা করেছিল এভি লিউয়েন হুক। শিখে ছোট্ট হওয়া উচিত। যাই আসলে রাত 12:30 একটা বাজছে, ঘুম পাচ্ছে। দেখো এখানে আর কি আছে, আর আছে প্রিফরমেশন থিওরি, এগুলো পার্টিকুলার থিওরি হয়েছে না, হয় না? চলো পার্টিকুলেট থিওরি এটা কে দিয়েছে তোমরা বলবে, আমি বলবো না। থিওরিটা কি বলে? ইচ অর্গান অফ বডি গিভ রাইজ অফ সাম particles which collect in reproductive cell and gives to new organism। এই থিওরিটাকে দিয়েছিলাম বলতে দিতে পারে না, যাই হোক আমি বলেছি মার্পু কেরিস। দেখো এরপর প্যানজেনেসিস থিওরি, যেটা দিয়েছিলাম ডারউইন, সেরকম ভালো মাপের সায়েন্টিস্ট। কী বলেছেন? বডি ইজ অর্গান প্রডিউসেস বার্ড লাইক স্ট্রাকচার। থিওরিটি অনেকটা সেম, সাম পার্টিকেলস বলছে, এখানে পার্টস বলেছে, মানে কি কল্ড অ্যাজ গ্রানাউলস, যেগুলোকে কী বলছে, সরি গোমিউলস, অ্যাজ or pure genes which collect in reproductive cell unit to form new organism। বাদ বাকি থিওরিগুলো কি, মানে এখানে ডারউইনিস এই বলছেন যে বডি থেকে হয় গেমিলস ফর্ম করে ইচ অর্গান থেকে, সেগুলো থেকে নতুন অর্গানিজম তৈরি হয়। আর কী ছিল থিওরি অফ এপিজেনেসিস, থিওরি অফ এপিজেনেসিস এটা কি? থিওরি অফ এপিজেনেসিস কি? অনলি gametes carry substances which have capacity to form new organism। এই থিওরিটা কে দিয়েছিলেন? এই থিওরিটা দিয়েছিলেন উল্ফ। তারপর কি আছে? জার্ম প্লাজম থিওরি, জার্ম থিওরি বাড়িগুলো কি, এটা কে দিয়েছিলাম? এ মেনন এন হয় দুটো। ইয়ার কি বক্তব্য? ইয়ার বক্তব্য হচ্ছে ক্যারেক্টার্স which are present in germ plasm, মানে জার্ম প্লাজমে যেসব ক্যারেক্টারগুলো প্রেজেন্ট আছে তারা কিন্তু কি হয়, ট্রান্সফার ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন। মানে যারা জার্ম প্লাজমে যেসব ইয়াগুলো প্রেজেন্ট আছে, কি বলে তোমার ক্যারেক্টার্সগুলো, সেগুলো কী হয় একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন ট্রান্সফার হয়। এটা ছিল কি প্রি মেন্ডেল থিওরি। তোমরা একটা এখানে তো আজকে এখানে শেষ প্রি মেন্ডেলিয়ান জেনেটিক্সে, পরের দিন নেক্সট হবে। তো যাই হোক তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, যে এই উইসম্যান কি এমন একটা কাজ করেছিলেন যেটার জন্য বিখ্যাত বলতে পারো? তো এই উইসম্যান ছিলেন গ্রেট ক্রিটিসাইজার অফ লেমার্ক।
আসলে বেশিরভাগ টাইমটা এই প্রবলেমটা হচ্ছে। কি বলছিলাম যে ইসম্যান কি ছিল, গ্রেট ক্রিটিসাইজার অফ লেমার্ক নাকি, সরি, ইয়ে কী করেছিল ইসম্যান 22টা জেনারেশন ধরে ইন্দুরের লেজ কাটে এটা প্রমাণ করে দিয়েছিল যে যে ক্যারেক্টার্সগুলো তোমার জেনারেশন অফ লাইফ টাইমে মানে অ্যাচিভ করে অকার করে সেগুলো কিন্তু নেক্সট জেনারেশন পাস হয় না, এটাই প্রমাণ করছে।